নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রথম নমুনা প্রশ্ন মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সেটা আলোচনা করব। এইভাবে তোমরা পরবর্তী বিদ্যালয়ের প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ সমাধান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং উপকৃত হলে লাইক ও কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলেছে একের ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। এক নম্বরে দিয়েছে ককেশাস পর্বত। তোমরা যে মানচিত্রটি দেখছো সেখানে ককেশাস পর্বত দেখো একেবারে দক্ষিণে গাঢ় রেখার মাধ্যমে দেখানো হয়েছে। তারপর দিয়েছে ভলগা নদী, তার পাশেই দেখো ক্যাসপিয়ান সাগরে এসে মিশেছে ভলগা নদী, যেটা একটা নীল বর্ণের রেখার মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা অবশ্যই এর প্রবাহের পথটা যেটা তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে সেটি দেখাবে। তারপর দিয়েছে তুন্দ্রা বনভূমি, এটা একেবারে উত্তরে দেখো সবুজ বর্ণ দিয়ে দেখানো হয়েছে তুন্দ্রা বনভূমি। তারপর দিয়েছে রুর শিল্পাঞ্চল, এটা দেখো ইউরোপের পশ্চিম দিকে একটা গাঢ় বিন্দু দিয়ে দেখানো হয়েছে রুর শিল্পাঞ্চল। আর লন্ডন, লন্ডন দেখো একদম বিচ্ছিন্ন ইউরোপ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সেখানে দেখো লন্ডনকে দেখানো হয়েছে একেবারে দক্ষিণে ছোট্ট করে একটা বিন্দু দিয়ে। এইভাবে তোমরা মানচিত্র রেখাঙ্কন করবে। দুইয়ের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুইয়ের এক, পৃথিবীর কক্ষপথটি হলো ড্যাশ, এটা হবে উপবৃত্তাকার। দুইয়ের দুই, বড়দিন দক্ষিণ গোলার্ধে, এটা হবে গ্রীষ্মকালে পালিত হয়। দুইয়ের তিন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। চারের বলেছে এদের মধ্যে ড্যাশ শহরের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে, এটা উত্তর হবে এলাহাবাদ। 5, বায়ু শীতল হলে চাপ বাড়ে। 6, বায়ু চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 7, পর্বতের আকৃতি, এটা হবে ত্রিকোণাকার। 8, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে, এটা হবে উপত্যকা। 9, আন্তর্জাতিক নদী একাধিক, এটা হবে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 10, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে। 11, পৃথিবীর মোট জলের ড্যাশ ভাগ স্বাদু, এটা হবে 3 ভাগ স্বাদু জল। 12, ব্ল্যাকফুট রোগ, এটি আর্সেনিকের কারণে হয়। 13, 2011 সালে জাপানের ফুকুশিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। 14, একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে কি হয় না উর্বরতা কমে যায়। 15, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হলো তৈগা। 16, এদের মধ্যে ওপেক বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে, ওপিইসি। এরপর দেখো বলেছে 3 দাগের এ, শূন্যস্থান পূরণ করো। সেখানে প্রথমে একের দিয়েছে ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, এটা হবে 4 জুলাই। দুয়েরটা বলেছে ড্যাশ দিনে 1 সৌর বছর হয়, এটা হবে 365 দিনে। তিনেরটা বলেছে ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত, এটা হবে লন্ডন শহরে। 4, মূল মধ্যরেখার মান ড্যাশ, এটা হবে 0 ডিগ্রি। 5, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ, এটা হবে 1013.25 মিলিবার। এরপর দেখো 3 দাগের বিয়ে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। আচ্ছা, প্রথমে একের বলেছে বায়ুচাপ, এটা বি হবে মিলিবার। 2 বলেছে স্তূপ পর্বত, এটা হবে এ ভূআলোড়ন। 3 বলেছে দাক্ষিণাত্যের মালভূমি, এটা হবে ই লাভা। 4, অন্তর্বাহিনী নদী, এটা হবে সি লুনি। 5, রূপান্তরিত শিলা,
এটা ডি হবে, কঠিন। এরপর দেখো তোমাকে 3 দাগের সি এর গুলো কি করতে দিয়েছে, বলেছে এক কথায় উত্তর দাও। একের বলেছে কোন শিলা সহজে ক্ষয় পায়, এটার উত্তর হবে পাললিক শিলা। 2 বলেছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, এটা হবে কালো মাটি বা কৃষ্ণ মাটি। 3 বলেছে লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত, এর উত্তর হবে টেমস নদী। 4 বলেছে ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত, উত্তর হবে উত্তর পশ্চিম দিকে। এরপর 4 দাগের দেখো বলেছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 বলেছে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে, উত্তরটা হবে কোন স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়লে স্থানটির ভূমি ও জলভাগ দ্রুত উত্তপ্ত হয়, ফলে ভূপৃষ্ঠ ও জলভাগ সংলগ্ন বাতাসও উত্তপ্ত হয়। তখন স্থানটির গড় উষ্ণতা অনেকটা বেড়ে যায় এবং গ্রীষ্মকাল বিরাজ করে। 4-2 বলেছে কেবলমাত্র ভঙ্গিল পর্বতই ভাঁজ কেন দেখা যায়, দেখো উত্তরটা মহাসাগরের তলদেশে সঞ্চিত পলল রাশির প্রবল চাপের ফলে যে গিরিজনী আলোড়ন সৃষ্টি হয়, তাতে পলল রাশির দুপাশ থেকে প্রযুক্ত প্রচণ্ড বলের জন্য পলল রাশিতে ভাঁজ পড়ে এবং পলল রাশির উচ্চতা বেড়ে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টির জন্য ভঙ্গিল পর্বতগুলিতে ভাঁজের সৃষ্টি হয়। এবার দেখো 4-3 কি বলেছে তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। তাহলে আমি জল দূষণ প্রতিরোধে যে ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারি তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাড়ির পয়ঃপ্রণালীর বর্জ্য জলকে সরাসরি পুকুর বা জলাশয়ে বা নদীতে ফেলবো না। আর 2 নম্বর আমি ব্যবস্থা নিতে পারি অযথা পানীয় জলের অপচয় করব না। 4-4 বলেছে দেখো পোল্ডার ভূমি কি, উত্তরটা হবে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডারঝি উপসাগরে বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। এরপর 5 কি বলেছে দেখো অনধিক 50টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। তোমরা অক্ষরেখার ছবিটা দেখো এবং বৈশিষ্ট্যগুলো দেখো। 2টো বৈশিষ্ট্য, 1 বলছে অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার, আর 2 অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয় ও সম ব্যবধানে কল্পনা করা হয়ে থাকে। এরপর 5-2 বলেছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। দেখো নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করতে গেলে আমাদের পার্থক্য এবং আমাদের কিন্তু সদৃশ্যতা দুটোই দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা বলতে পারি নিত্যবহ নদীগুলিতে সারা বছর জল থাকে, যেমন উদাহরণ গঙ্গা, কিন্তু অনিত্যবহ নদীগুলিতে সারা বছর জল থাকে না, যেমন হলো গন্ধেশ্বরী। 2 বলতে পারি নিত্যবহ নদীগুলি মানচিত্রে নীল রঙের রেখা দিয়ে দেখানো হয়, অন্যদিকে অনিত্যবহ নদীগুলিকে মানচিত্রে কালো রঙের রেখার সাহায্যে দেখানো হয়। এরপর দেখো 3 নাম্বার বলতে পারি নিত্যবহ ও অনিত্যবহ উভয় নদীগুলির জলের উৎস বৃষ্টিপাত ও হিমবাহ হতে পারে, এটা কিন্তু একটা সদৃশ্যতা। আর ঘ হতে পারে বা 4 হতে পারে নিত্যবহ ও অনিত্যবহ উভয় নদীতেই কিন্তু বন্যা সৃষ্টি হয়। এরপর দেখো 5-3 বলেছে তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে। তাহলে জমিতে যদি জল ধারণ ক্ষমতা কম হয় তাহলে চাষাবাদের জন্য গৃহীত পদক্ষেপগুলি হবে 1 জল কম প্রয়োজন এমন ফসল
যেমন ডাল, তৈলবীজ, মিলেট এগুলিকে নির্বাচন করব চাষের জন্য। 2, আধুনিক সেচ পদ্ধতিগুলি যেমন ড্রিপ সেচ, স্প্রিংকলার ইত্যাদি ব্যবহার করব যাতে জমিতে চাষের জন্য কম জল অপচয় হয়। এছাড়া 3 নম্বর, আধুনিক আর বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতিগুলির সাহায্য নেব যাতে কৃষি জমির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা যায়। এরপর দেখো 5-এর 4 বলেছে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে কৃষ্ণ সাগরে পড়েছে এমন একটি নদী হলো দানিউব। তোমরা মানচিত্রে দেখছো দানিউব নদীটিকে। এই নদীটি হলো ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। এই নদীটি সৃষ্টি হয়েছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে এবং সেটি পূর্ব দিকে একাধিক দেশ যেমন অস্ট্রিয়া, রোমানিয়া ইত্যাদির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে পড়েছে। এর উপনদীগুলি হলো দ্রাভা, সাভা প্রভৃতি, আর এটি হলো ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এরপর 6-এর দাগের বলেছে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর 1 বলেছে 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। তোমরা দেখো এই ছবিটাই দেখতে পাচ্ছ যে 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর এর মধ্যে পৃথিবীর কক্ষপথে অবস্থানটা পৃথিবীর। এরপর দেখো উত্তরটা এইভাবে করবে যে 23 সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে নিরক্ষরেখায় সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। ফলে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিন আর রাত সমান হয়। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল। এ কারণে 23 সেপ্টেম্বরের বিষুবকে বলে শরৎকালীন বিষুব বা জলবিষুব। 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা অবস্থানে আসে যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে পড়তে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় আর রাত ছোট হতে থাকে। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 22 ডিসেম্বর পৃথিবী কক্ষপথে এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ এর উপরে সূর্যের লম্ব রশ্মি পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হয়। 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরুতে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 22 ডিসেম্বর দিনটিকে তাই মকর সংক্রান্তি বলা হয়। এইভাবে তোমরা উত্তরটা করে নেবে। 6-এর 2 বলেছে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করে বৈশিষ্ট্য লেখো। তোমরা পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমির দুটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো পর্বত বেষ্টিত মালভূমি বলতে বোঝানো হয় চারিদিক পর্বত দিয়ে ঘেরা মালভূমিকে। আর এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই ধরনের মালভূমির গড় উচ্চতা খুব বেশি হয়। আর 2, এই মালভূমিগুলির বিস্তারও অনেক বেশি। এর উদাহরণ কি হবে? তিব্বত মালভূমি, যেটা হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত। কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমি না, নদী দ্বারা বা হিমবাহের দ্বারা বিচ্ছিন্ন মালভূমিগুলিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। এইগুলির বৈশিষ্ট্য যেমন হবে যে ব্যবচ্ছিন্ন মালভূমিগুলির এক হবে এদের উচ্চতাটা হবে 300 মিটার, আর এগুলি দীর্ঘ সময়ব্যাপী নদী, হিমবাহ ইত্যাদি ক্ষয়ের জন্য সৃষ্টি হয়। এর উদাহরণ হবে ভারতের ছোটনাগপুর মালভূমি। আর 6-এর দাগের 3 বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তাহলে বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণগুলি হবে 1, উচ্চতা। সমুদ্র সমতল থেকে কোনো স্থানের উচ্চতা যত বাড়তে থাকে বায়ুর ঘনত্ব তত কমতে থাকে, ফলে বায়ুর চাপও ক্রমশ কমতে থাকে। তোমরা মনে রাখবে প্রতি 110 মিটার উপরে উঠলে বায়ুর চাপ কিন্তু অনেক 1 সেমি পারস্তম্ভের চাপ কমে যায়। 2 হবে উষ্ণতা।
কোনো স্থানের গড় উষ্ণতা যত বেশি হয় বায়ুর ঘনত্ব তত কম হয় এবং বায়ুর চাপও তত কম হয়। আবার স্থানের গড় উষ্ণতা কম হলে বায়ুর চাপ বাড়বে। তো তোমরা জানো প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে। আর 3 নম্বর হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বা আর্দ্রতা। কোন স্থানের বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যত বেশি হবে বাতাসের ঘনত্ব তত কমবে, ফলে বায়ুর চাপও কমে যাবে। আবার বাতাসে জলীয় বাষ্প কম থাকলে বাতাসের ঘনত্ব বাড়বে, তাই বায়ুচাপও বাড়বে। তাহলে দেখো আমরা এই প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করলাম। এর পরের ভিডিওতে তোমরা ধারাবাহিকভাবে ভূগোলের সমস্ত সমাধান পাবে। তাই তোমাদেরকে আরো একবার অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমি ভিডিওটা দিলেই তোমরা নোটিফিকেশন পাবে। সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।